স্ক্রিন তো দেখা যাচ্ছে না? ইয়েস স্যার। আচ্ছা, আজকে আমরা গতকাল যে লেকচার ছিল তারপর থেকে শুরু করবো আর কি ইনশাআল্লাহ। আমরা লাস্ট ক্লাসে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে যে সার্কুলার পাইপের ক্ষেত্রে রেজিস্ট্যান্সটা কিভাবে ক্যালকুলেট করতে হয় এবং সেক্ষেত্রে ইনসুলেশন থাকলে সেটা সিরিজে আসে। তারপরে আমরা ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্টটা সেটাও দেখেছিলাম। ঠিক আছে, আমরা এখানে এতটুকু পর্যন্ত আসছি। এখন লাস্ট ক্লাসে আমরা এই জায়গায় এসে শেষ করেছি, মনে আছে কিনা দেখো। এখানে আমরা যে কনসেপ্টটা ছিল কথাটা সেটা হচ্ছে যে এটা হচ্ছে ওয়াল, এবং এই ওয়ালের থিকনেস জানি, এরপর আর একটা লেয়ার আছে মনে করো। আমরা বলেছিলাম যে ডেল্টা এক্স মানে থিকনেস যদি বাড়ে তাহলে সেক্ষেত্রে রেজিস্ট্যান্স বাড়ে, রেজিস্ট্যান্স যদি বাড়ে তাহলে কিউ কমবে। ঠিক আছে, সার্কুলার পাইপের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে সেক্ষেত্রে ডেল্টা এক্স বা থিকনেস যদি বাড়ে তাহলে রেজিস্ট্যান্স বাড়বে, রেজিস্ট্যান্স বাড়লে কিউ কমবে, এটা এই দুইটার সাথে মিলে। তো এই দুইটা কেস উপরে লাইন দুটো একই রকম, ডেল্টা এক্স এর সাথে রিলেটেড এবং দুইটা একই রকম বিহেভ করবে। কিন্তু সেকেন্ড যে লাইনটা ছিল যে সেটা হচ্ছে যে এক্ষেত্রে যেহেতু এরিয়াটা সেম, এই ওয়ালের যে এরিয়াটা সেই এরিয়াটা যেখান দিয়ে হিটটা ফ্লো করতেছে তার পারপেন্ডিকুলার যে সারফেস এরিয়া এটা যেহেতু সেম, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তোমার এই কনভেকশনের যে সাইডটা সেটা সেম থাকতেছে, কারণ রেজিস্ট্যান্সটা সেম। 1/HA হচ্ছে কনভেকটিভ রেজিস্ট্যান্স। যেটা তো এরিয়া যেহেতু সেম তাহলে সেক্ষেত্রে এই জায়গাটা সেম থাকতেছে। কিন্তু যখন আমি একটা পাইপের কথা চিন্তা করছি, হ্যাঁ, যখন আমি পাইপের কথা চিন্তা করছি তখন যখন আমি একটা লেয়ার বাড়ালাম তার মানে তার রেডিয়াসটা বেড়ে গেল। রেডিয়াস বেড়ে গেলে টয়েস বাই আর এল, যে সারফেস এরিয়া যে দিক দিয়ে বের হবে হিটটা, সে এরিয়াটা বেড়ে যাচ্ছে। তার মানে যখন একটা পাইপের কথা চিন্তা করছি, যখন আমি থিকনেস বাড়াচ্ছি তখন তার এরিয়াটা বাড়ছে। আর এরিয়াটা বাড়ালে যেটা হচ্ছে যে তোমার কিউ সমান কি এইচ এ ডেল্টা টি, কনভেক্টিভ হিট ট্রান্সফার। তার মানে এরিয়া যেহেতু বাড়তেছে তার মানে তোমার কিউ বাড়তেছে। পার্থক্যটা কি হলো, এই জায়গার মধ্যে একজন সেম থাকতেছে আর এটা কমতেছে, তাহলে আলটিমেটলি কমবে। আর এক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে একদিক থেকে কমতেছে, এই কিউটা কমলো থিকনেস বাড়ার কারণে, কিন্তু এরিয়া বাড়ার কারণে আবার হিট ট্রান্সফারটা বেড়ে যাচ্ছে। কারণ একজন বাড়তেছে, একটা সাইড থেকে বাড়তেছে আর একটা সাইড থেকে কমতেছে। আমার এখানে অপটিমাইজেশন একটা ব্যাপার আছে যে কোন পর্যন্ত যাওয়া যাবে। এই ঘটনাটাকে আমরা আজকে শুরু করব, এবং আমরা এটাকে নরমালি যেটা ডিফাইন করি সেটা হচ্ছে ক্রিটিক্যাল রেডিয়াস অর থিকনেস, ক্রিটিক্যাল থিকনেস যেটা বলা হয় অফ ইনসুলেশন। তার মানে তুমি কতটুকু পরিমাণ ইনসুলেশন দিতে পারো সেটা আমরা এখানে দেখবো, যে কতটুকু দিলে আমার হিট ট্রান্সফার রেটটা বাড়বে বা তারপরে কি হবে। সেটাই আবার এখানে বলা হচ্ছে অ্যাডিং মোর ইনসুলেশন হিট ট্রান্সফার উইল ডিক্রিজ, যেটা আমরা জানি, কারণ হিট ইনসুলেশন থিকনেস বাড়লে রেজিস্ট্যান্স বাড়বে, রেজিস্ট্যান্স বাড়লে কিউ কমবে। অ্যাডিং ইনসুলেশন টু ওয়াল, মানে যেটা একটু আগে দেখালাম, ওয়ালে যদি ইনসুলেশন দাও তাহলে সেক্ষেত্রে কিউ কমবে এবং সেক্ষেত্রে এরিয়াটা সেম থাকে। এবং থার্মাল রেজিস্ট্যান্স অফ ওয়াল ডিক্রিজ করবে, যেহেতু রেজিস্ট্যান্স তোমার ডিক্রিজ করতেছে, কে ডিক্রিজ করতেছে। থার্মাল রেজিস্ট্যান্স ফর দ্য কনভেকটিভ বা কনভেকশন উইল নট চেঞ্জ, যেটা আমরা একটু আগে বললাম সেটা। বাট দিস ইজ নট দ্য কেস ফর দ্য সিলিন্ড্রিক্যাল অর স্ফেরিক্যাল শেল বা পাইপের ক্ষেত্রে। ইনসুলেশন অ্যারাউন্ড এ পাইপ উইল হ্যাভ এ হায়ার আউটার রেডিয়াস, যেটা একটু আগে বলা হলো, এবং সেক্ষেত্রে যত রেডিয়াস বাড়বে বা ইনসুলেশন যত বাড়বে তাহলে এই রেজিস্ট্যান্সটা তুমি দেখো এটা, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে তোমার এই এরিয়াটা বাড়বে। এই এরিয়াটা বাড়লে যেটা হবে যে এই রেজিস্ট্যান্সটা আসলে কমবে, এই রেজিস্ট্যান্সটা কমবে, যে এ বাড়তেছে তার মানে রেজিস্ট্যান্সটা কমতেছে, রেজিস্ট্যান্স কমলে হিট ট্রান্সফারটা বেড়ে। এই যে দুই জায়গার মধ্যে দুটো সমস্যা। এই যে এই লাইনটাতে আর ইনসুলেশন, এটা হচ্ছে কন্ডাক্টিভ হিট ট্রান্সফারের জন্য, আর কনভেকশন এটা হচ্ছে কনভেক্টিভ হিট ট্রান্সফার। রেডিয়াস বাড়লে বা থিকনেস দিলে এটা বাড়বে, দ্যাট মিনস হিট ট্রান্সফার কমবে। আর এরিয়া মানে থিকনেস বাড়ালে এরিয়াটা বাড়তেছে, এটা বাড়বে, মানে রেজিস্ট্যান্স বাড়বে তার মানে রেজিস্ট্যান্স কমবে তার মানে হিট ট্রান্সফার বাড়বে। এই দুটো জিনিস অপোজিট হয়ে গেছে। সেটার জন্যই এখন আমরা যদি এখানে দেখি এই ছবিটার মধ্যে একটু ভালো মতো খেয়াল করো, এই হচ্ছে আমার প্রথম ইনিশিয়াল পাইপটা। ইনিশিয়াল পাইপ আমরা ধরে নিলাম এই যে পাইপের ইনার সাইড হচ্ছে এই সাইডটা, আউটার সাইডটা হচ্ছে এটা। আমরা থিকনেস যেহেতু গতকালকে আমরা বলেছিলাম যে ইনার সাইড আর আউটার সাইডের টেম্পারেচার অলমোস্ট সেম ধরা যায়, আইসোথার্মাল। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার আমি যে কনভেকশনের কথাটা বলছি যে রেজিস্ট্যান্সটা কমে যাচ্ছে এই জন্য কিউটা বেড়ে যাচ্ছে, কিন্তু স্যার আমি যে ইনসুলেটরটা লাগাবো ওইখানে তো আমার কন্ডাকশনই হচ্ছে, ওখানে তো কোনো কনভেকশন হচ্ছে না, জাস্ট ইনসুলেটরটাতে। কনভেকশন কোথায় হবে? কনভেকশন তো এখান থেকে হবে,
জি হ্যাঁ, তো হিটটা এখান থেকে এখানে আসবে না? জি, কন্ডাকশনে। হ্যাঁ, এটা কন্ডাকশন আসলো, তারপর এখান থেকে কনভেকশনে যাবে না? জি হ্যাঁ হ্যাঁ। সেই কনভেকশনের কথা বলা হচ্ছে। এটা বাড়বে, আচ্ছা। এটা বাড়বে, এটা বাড়বে, এখানে কমবে। হ্যাঁ হ্যাঁ, কারণ এরিয়া তো বাড়ছেই হ্যাঁ, বাইরে। ঠিক আছে। তো ওইটাই এখানে বলা হচ্ছে যে কন্ডাকশন আর কনভেকশন দুটো এখানে যেহেতু একই সাথে প্লে করছে। সো আমরা দেখতেছি যে এই যে পাইপটা, এই পাইপের ভিতরের সাইড আর আউটসাইডের সাইডের যে থিকনেস, আমরা ধরে নিচ্ছি যে এখানে টেম্পারেচার সেম, এবং সেক্ষেত্রে এটার যদি আউটার রেডিয়াসটা যদি R1 হয় এবং তার টেম্পারেচার T1, এবং এখানে ইনসুলেশন দেওয়া আছে, সেই ইনসুলেশনের দেওয়ার পরে তার রেডিয়াস হচ্ছে R2 এবং তার টেম্পারেচার ধরো T2, তারপরে এই টেম্পারেচার থেকে পরে অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার যেটা দেওয়া আছে সেটা হচ্ছে T∞, এবং এখানে হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট H দেওয়া আছে। আমাদের নর্মাল হিসেবে কি হবে? নর্মাল হিসাবে যেটা হবে কি, হিট ট্রান্সফার রেট যদি বের করতে চাই, এই পোটেনশিয়াল ডিফারেন্স মানে টেম্পারেচার থার্মাল T1 থেকে মাইনাস T∞, এটা ডিভাইড বাই টোটাল রেজিস্ট্যান্স। টোটাল রেজিস্ট্যান্স কি, ইনসুলেশনের জন্য একটা রেজিস্ট্যান্স পাওয়া যাবে আর এই কনভেকশনের জন্য আরেকটা রেজিস্ট্যান্স পাওয়া যাবে, দুটো রেজিস্ট্যান্সের যোগফল। এটা হচ্ছে আমাদের আগের ক্লাসের সূত্র অনুযায়ী। সো এখন আমরা যদি এখানে দেখি যে এই ইনসুলেশনের জন্য যে রেজিস্ট্যান্সটা হবে সেটা হচ্ছে এই যে ln R2 বাই R1 ডিভাইড বাই টুয়াইস পাই এল কে, টুয়াইস পাই এল এটা হচ্ছে তোমার এই এরিয়ার জন্য, আর কে ডিভাইড প্লাস 1 বাই এইচ এ, এইচ তো আছে হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট, তার সাথে এ হচ্ছে টুয়াইস পাই R2 ইনটু এল লেন্থ, তাহলে এ হচ্ছে আমার টোটাল এখানে রেজিস্ট্যান্স। আমি যদি এটাকে যদি ধরি এখন, এটা হচ্ছে আমার তাহলে কিউ এর সূত্র। এখন আমরা যেহেতু দেখতেছি একজনের জন্য বাড়বে একজনের জন্য কমবে, হ্যাঁ, একজনের জন্য বাড়তেছে একজনের জন্য কমতেছে, তার মানে আমরা এখানে বলতে পারি যে একটা ম্যাক্সিমাম পয়েন্ট পাওয়া যায়। এবং সেই ম্যাক্সিমাম পয়েন্টটা কোথায়? আমরা জানি ম্যাক্সিমাম পয়েন্টটা পাওয়া যাবে যেখানে তোমার স্লোপটা জিরো। ম্যাক্সিমাম পয়েন্ট যেটা হবে সেটা স্লোপটা জিরো হবে। তাহলে সেক্ষেত্রে আমরা যদি এই কিউটার যদি আমরা উইথ রেসপেক্ট টু যদি R2 চিন্তা করি, দ্য ভ্যালু অফ R2 at which the Q will be the maximum when del Q by dQ by dR2 সমান জিরো হবে, এটা স্লোপ, সেই স্লোপটা জিরো হবে। তাহলে সেক্ষেত্রে যদি এটাকে ডিফারেন্সিয়েট করো উইথ রেসপেক্ট টু R2 এই ইকুয়েশনটাকে, তাহলে তুমি এটাকে ডিফারেন্সিয়েট করলে এই ধরনের একটা জিনিস আসবে। এই টোটাল এই জিনিসটাকে যদি তুমি ডিফারেন্সিয়েট করো R2 রেসপেক্টে, তাহলে এই ধরনের একটা জিনিস আসবে। এবং এই যেহেতু এটা ডেল কিউ বাই ডি কিউ বাই dR2, তাহলে ম্যাক্সিমাম পয়েন্টের জন্য এটা স্লোপটা জিরো, তার মানে যদি জিরো ধরি, তাহলে সেক্ষেত্রে এটাকে যদি সলভ করো তখন R2 সমান আসে কে ডিভাইড বাই এইচ, কে ডিভাইড বাই এইচ। এর অর্থটা কি দাঁড়ালো? কে ডিভাইড বাই এইচ, এইটাকে আমরা বলছি ক্রিটিক্যাল, আর ক্রিটিক্যাল, এটাকে বলা হচ্ছে আর ক্রিটিক্যাল। তার অর্থটা হচ্ছে এই যে গ্রাফটা যদি দেখো এখন এখানে, যে আমার এইখানে ছবিটাতে R1 ছিল, আমি যত এর মধ্যে ইনসুলেশন দিতে থাকবো তত হিট ট্রান্সফার এই যে রেটটা এই যে আস্তে আস্তে এখানে এটা বাড়তেছে। তারপরে R2 পরে দিলে আর হিট ট্রান্সফার রেটটা আর বাড়বে, R2 দিলে আর হিট ট্রান্সফার বাড়বে, এখানে R2 ক্রিটিক্যালের জন্য ম্যাক্সিমাম পাবো, এরপরে আর হিট ট্রান্সফারটা আর হবে না। এই জায়গাটা আমার ক্রিটিক্যাল, আর ক্রিটিক্যাল। তার মানে হিট ট্রান্সফার রেট উইল ইনক্রিজ যখন তোমার R2 মানটা যদি আর ক্রিটিক্যালের নিচে হয়, আর হিট ট্রান্সফার রেটটা উইল ডিক্রিজ যখন R2 এর মানটা আর ক্রিটিক্যালের উপরে হবে। তার মানে তুমি যদি এরপরে এই R2টা যদি এই আর ক্রিটিক্যালের নিচে হয়, তখন দেখা যাবে যে তোমার এটা কি হবে, হিট ট্রান্সফার রেটটা বাড়বে এবং ম্যাক্সিমাম পয়েন্টটা পাওয়া যাবে আর ক্রিটিক্যাল। এই জায়গাটাকে আমরা বলছি আর ক্রিটিক্যাল বা ক্রিটিক্যাল রেডিয়াস বা ক্রিটিক্যাল থিকনেস, ক্রিটিক্যাল রেডিয়াস অথবা ক্রিটিক্যাল থিকনেস অফ ইনসুলেশন। এতটুকু ক্লিয়ার কিনা বলো? এতটুকু ক্লিয়ার? স্যার একটু স্যার হালকা করে স্যার রিপিট R2 এর এটা কি? হ্যাঁ বলো, একজন বলো। হ্যাঁ বলো স্যার, আরেকবার রিক্যাপ করবেন স্যার। আচ্ছা, আমি আবার বলছি যে মনে করো এখন আমরা এখানে ছিল R1, এটা ছিল, এখন আমি ইনসুলেশন দিচ্ছি। প্রথমে মনে করো সাপোজ কথার কথা এখানে R1 ছিল 10, R1 10 ছিল, এখন আমি এখানে R2 ইনসুলেশন দিচ্ছি। 10-এর পরে আমি এখানে মনে করো 3 সেন্টিমিটার দিলাম, তাহলে 13 সেন্টিমিটার হলো, তখন একরকম হিসাব হবে। আবার 13-এর পরে আমি 14 দিলাম, আর 1 সেন্টিমিটার বাড়ানোর পরে 14 দেওয়ার পরে আর একরকম হিট ট্রান্সফার হবে। এই 15 দিলাম, দেখা গেল সাপোজ মনে করো 17-তে আসলে R2 মান 17 আসলে আর ক্রিটিক্যাল আছে, তার মানে এই পর্যন্ত তুমি দিলে হিট ট্রান্সফারটা বাড়বে। এরপরে 17-এর পরে তুমি যখন রেডিয়াসটা বাড়াবা তখন কিন্তু হিট ট্রান্সফার রেটটা কমে যাবে, হিট ট্রান্সফার রেটটা কমে যাবে। সেটাই এখানে দেখাচ্ছে যে আমি R2টা কতটুকু পর্যন্ত দিতে পারি। ঠিক আছে,
R2টা আমি কতটুকু পর্যন্ত দিতে পারি। জি স্যার। হ্যাঁ, আমি সেই ক্ষেত্রে আমরা যেটা বলছি, যেহেতু এটা আমি ইনসুলেশন দিচ্ছি, আর ইনসুলেশনটার মানে হচ্ছে আমি এই R2টাকে বাড়াচ্ছি। তার মানে আমরা এই জায়গাটাকে, এই কিউটাকে ডিফারেন্সিয়েট করতেছি উইথ রেসপেক্ট টু R2। R2 বাড়লে বা চেঞ্জ হলে স্যার R ক্রিটিক্যালে চেঞ্জ হবে না স্যার? না, R ক্রিটিক্যাল তো ডিফাইন করতেছে এইভাবে, K ডিভাইড বাই H প্রপার্টি। স্যার আর ক্রিটিক্যাল স্যার এই প্রয়োজনীয়তাটা কি স্যার? আমি আবার খেয়াল করবো কথাটা, আমি ফিজিক্যালি এবার বোঝার চেষ্টা করো। আমি একটা ইনসুলেশন দেবো, তোমার একটা স্টিম যাচ্ছে একটা পাইপের মধ্যে দিয়ে, একটা পাইপের মধ্যে দিয়ে স্টিম যাচ্ছে। এখন এখানে তোমার টেম্পারেচার বেশি বেশি, এখন তুমি এখানে ইনসুলেশন দিচ্ছ। ইনসুলেশন দিলে এখন আমি একটা ম্যাটেরিয়াল তো নিব, সেটা গ্লাস উল হোক, অ্যাসবেস্টস হোক, অন্য কোনো ম্যাটেরিয়াল হোক, থাকবে না? তাই তো থাকবে। তাহলে আমি ওই জায়গার ওই ম্যাটেরিয়ালের থার্মাল কন্ডাক্টিভিটি জানি, সেটা গ্লাস উল হোক বা কি বলে অ্যাসবেস্টস হোক, তার কে জানি। আর আমার বাতাসে যে হিটটা যাবে, এই যে বাতাসে যে হিটটা যাবে তার এইচ আমি জানি বা জানা থাকবে। তাহলে কি হলো, আমি কে জানবো ওই ম্যাটেরিয়ালের, আর এইচ আমি জানবো অ্যাম্বিয়েন্টের। তাহলে আমি যদি দুইটা ভাগ করি, এই দুটা যদি আমি ভাগ করি, তাহলে কি হবো, কে ডিভাইড বাই এইচ। এখান থেকে আমি ভাগ করলে একটা মান পাবো, এই মানটা যাই আসবে সেটাই হচ্ছে R2 বা সেটাই হচ্ছে ক্রিটিক্যাল রেডিয়াস। তারপর আমি এই পর্যন্ত নিতে পারবো, এই পর্যন্ত আমি নিতে পারবো। কারণ আমি এই ভাগফলটা যদি মনে করো সাপোজ 15, হ্যাঁ, তাহলে আমি 15 পর্যন্ত এই গ্লাস উল দিয়ে আমি মনে করো এটাকে বসাবো। এর বেশি দিলে উল্টা কমে যাবে, এর কম দিলে কমবে। ম্যাক্সিমামটা কোথায় পাবো, সেটা হচ্ছে R ক্রিটিক্যাল। আবার আমি যদি মনে করো সাপোজ গ্লাস উলের জায়গায় এখন অ্যাসবেস্টস ছিলাম, তাহলে অ্যাসবেস্টসের কেট মান তো ডিফারেন্ট, তখন এই R2 বা R ক্রিটিক্যাল মান কিন্তু ডিফারেন্ট হবে। তার মানে তোমার যখন স্যার R ক্রিটিক্যালের সমান হবে তখন কি কিউ ম্যাক্সিমাম? হ্যাঁ, কিউ ম্যাক্সিমাম, এটাই তো বলছি। R2 যখন R ক্রিটিক্যাল সমান তখন ম্যাক্সিমাম। ঠিক আছে, আচ্ছা আমি একটা অঙ্ক করাই, তাহলে তোমাদের এই জিনিসটা যতটুকু এখন সমস্যা আছে ক্লিয়ার হয়ে যাবে। খেয়াল করে এই জায়গাটা, গতকালকে অঙ্কের মতোই, খুব একটা কঠিন কোনো কিছু। আমি বলছি যে অঙ্কগুলো একটু করার সময় মনোযোগ দিবে, আর সাথে যদি থাকে হাতে খাতা কলমটা একটু রাখো। হ্যাঁ, অনেক জিনিস বলা হয় বুঝো, হয়তো মাথার মধ্যে খেলছে, ওটা একটু যদি লেখা রাখো পরবর্তীতে তোমার সুবিধা হবে। আচ্ছা, আমরা এখানে অঙ্কটা যদি দেখি, a 3 millimeter diameter and 5 meter long electric wire is কি বলে tightly wrapped with a 2 millimeter thick plastic cover, যেটা আমরা নরমালি ইলেকট্রিক কারেন্টের লাইনের ক্ষেত্রে যেটা দেখি, যে তারের মধ্যে রাবার পেঁচানো থাকে বা রাবারের মধ্যে কভার করা থাকে, সেটার কথা। সো একটা ডায়ামিটার হচ্ছে, ইলেকট্রিক ওয়্যারের ডায়ামিটার হচ্ছে 3 মিলিমিটার এবং তার লেন্থ হচ্ছে 5 মিটার, যেটা 2 মিলিমিটার থিক প্লাস্টিক কভার দেওয়া আছে, যার থার্মাল কন্ডাক্টিভিটি হচ্ছে 0.15 মিটার বা 1 per meter ডিগ্রি সেন্টিগ্রেড। এবং ইলেকট্রিক্যাল মেজারমেন্ট ইন্ডিকেটস দ্যাট দ্য কারেন্ট of 10 ampere and the voltage drop is 8 volt along the wire. তার মানে আমি ওই তারের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট এবং ভোল্টেজ ড্রপ হচ্ছে সেটা আমি জানি। If the insulated wire is exposed to a medium at temperature হচ্ছে তোমার 30 ডিগ্রি এবং তার হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে 12 ওয়াট পার মিটার, determine the temperature at the interface of the wire and the plastic cover in steady operation. মানে কোথাকার টেম্পারেচার বের করতে বলেছে, ডিটারমাইন দ্য টেম্পারেচার এট দ্য ইন্টারফেস অফ দ্য ওয়্যার এন্ড প্লাস্টিক কভার। T1, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ T1, ঠিক আছে, মানে এই যে এখানে এই যে এই জায়গাটা ইন্টারফেস, এই হচ্ছে ইনসুলেশন। হ্যাঁ, ইন্টারফেস ওয়্যার এবং ইনসুলেশনের ইন্টারফেস। তাহলে কোথায় হবে, এই জায়গা না, এটা তো ওয়্যার, এটা তো ওয়্যার, তার আর তার পাশে এই যে ইনসুলেশন। তার মানে কি এই জায়গাটা হচ্ছে ইন্টারফেস, যেখানে ইনসুলেশন এবং ওয়্যার দুইটা টাচ করেছে বা আছে, সেই জায়গাটাতে ইন্টারফেস। তো সেটা ডিটারমাইন দ্য টেম্পারেচার দ্য ইন্টারফেস অফ দ্য ওয়্যার এন্ড দ্য প্লাস্টিক কভার ইন স্টেডি অপারেশন। এবং তারপরে বলছে অলসো ডিটারমাইন হোয়েদার ডাবলিং দ্য থিকনেস অফ দ্য প্লাস্টিক কভার উইল ইনক্রিজ অর ডিক্রিজ দ্য ইন্টারফেস টেম্পারেচার। তার মানে আমাকে আবার বলেছে যে আমি যদি এই থিকনেসটাকে এখন যদি ডাবল করে দেই তাহলে সেক্ষেত্রে ইন্টারফেসের টেম্পারেচার ইনক্রিজ করবে না ডিক্রিজ করবে। ঠিক আছে, এই এতটুকু অঙ্ক। প্রথমে আমরা আসি প্রথম পার্টের জন্য, তারপর আমরা সেকেন্ড পার্টে আসি। আচ্ছা, আমরা প্রথম পার্টের জন্য যেটা করবো সেটা হচ্ছে যে টোটাল এখানে কিউ বের করি, যেহেতু ভি এবং আই জানা আছে, তো কিউ সমান আমরা জানি ভি আই মানে পাওয়ার যেটা কি, সেখান থেকে আমরা ওয়াট যেহেতু এটা, তাহলে ভি আই পি ইকুয়ালস টু ভি আই, তার মানে এখানে কিউ ইকুয়ালস টু ভি আই হবে, কারণ পাওয়ার যেটা। তো 8 × 10 তার মানে 80 ওয়াট এখানে পাওয়ার আছে। এখন
আমার কি হবে এখানে ঘটনাটা? ট্রান্সফার আর পাওয়ার কি সেম? হ্যাঁ, ওয়াট না, জুল পার সেকেন্ড। হিট ট্রান্সফার রেট, জি স্যার। হিট ট্রান্সফার আমরা জুল পার সেকেন্ড বলছি, তারপরে এটা ওয়াট। গতকালকে অঙ্ক করে আসলে দেখা যায় ওয়াট। থার্মাল কন্ডাক্টিভিটি সেখানে ওয়াট আছে, হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট সেখানে ওয়াট আছে। দেখো যেখানে এই যে কে এর মান কি, ওয়াট পার মিটার ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে ওয়াট আছে না? এইচ এর মান কি, এইচ এর মান কি 12 ওয়াট পার মিটার স্কয়ার ডিগ্রি সেন্টিগ্রেড, ওয়াট আছে না? এই যে পাওয়ার, তাই তো? ঠিক আছে। সো এখন ঘটনাটা কি, এই হচ্ছে আমার এই ছোট যে সার্কেলটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ওয়্যার, যার ডায়ামিটার দেওয়া আছে 3 মিলিমিটার, যার ডায়ামিটার দেওয়া আছে 3 মিলিমিটার, এবং এটা 5 মিটার লম্বা। তার উপরে আমি করেছি কি 2 মিলিমিটার থিকনেসের এখানে র্যাপিং করা আছে প্লাস্টিক দিয়ে। তার মানে আমার R1 হচ্ছে 3 মিলিমিটার, এটা আর R2 হচ্ছে 1.5, তার সাথে R1 2 মিলিমিটার থিকনেস 3.5। সেইভাবে আমরা এই R1 R2 আমার জানা আছে। এখন হিটটা প্রডিউস হয়ে সেইটা দিক দিয়ে যাবে। তাহলে এখানকার টেম্পারেচার, আমার এটার টেম্পারেচার T1, হ্যাঁ, আর এটার টেম্পারেচার হচ্ছে T2, এই T1, এইটা হচ্ছে T2, আর এই হচ্ছে অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার। T1 থেকে T2 তে যাবে কি কন্ডাকশনের মাধ্যমে, T1 থেকে T2 এটা প্লাস্টিক, এটা কন্ডাকশন প্লাস্টিক, ঠিক আছে। তারপরে আমরা কি এই সারফেস থেকে অ্যাম্বিয়েন্টে চলে যাবে, সেটা হচ্ছে কনভেকশনের মাধ্যমে। এই হচ্ছে আমার থার্মাল সার্কিট। এখন আমি যেটা সারফেস এরিয়া যদি বের করি, তাহলে A2 যেটা আসে আউটার সারফেস এরিয়া পাই টয়েস পাই R2L, তো টয়েস পাই R2 হচ্ছে যে 3.5 বললো তুমি একজন, এটা হচ্ছে এই যে মিটারে করলে এটা আসে, আর লেন্থ হচ্ছে 5 মিটার, এত মিটার স্কয়ার। আর রেজিস্ট্যান্স কত হবে এই যে ইয়ার জন্য, প্লাস্টিকের জন্য রেজিস্ট্যান্স, প্লাস্টিকের রেজিস্ট্যান্স হবে আমরা যেটা জানি ln R2/R1 ডিভাইড বাই টয়েস পাই KL। তো আমার এখানে R2 জানা আছে 3.5, আর R1 জানা আছে 1.5। এখানে আর এটাকে মিটারে কনভার্ট করা হয় না, কারণ এটা ভাগ করলে একই চলে আসবে। এটাকে মিটারে করে, এটাকে মিটারে করে ভাগ করলে আর মিলিমিটারে করে রাখলে একই ভাগ ফল আসবে। সো এটা সেম আর কি, এখানে 3.5 আর 1.5 রাখা আছে। টয়েস পাই KL এই মানটা বসানো হলে এখানে আমি তোমার এই রেজিস্ট্যান্সটা পেয়ে গেলাম। একইভাবে কনভেক্টিভ রেজিস্ট্যান্সটা আমি 1/HA, তো H তো আমি জানি, আর A হচ্ছে A2, এই যে এই সারফেস প্লাস্টিক দিয়ে যাবে, তাহলে প্লাস্টিকের যেটা সারফেস এরিয়া হচ্ছে যে আমরা A2 0.110। সো আমি যদি বসাই এখান থেকে আমি এই রেজিস্ট্যান্সটা পেয়ে গেলাম। সো দুটো রেজিস্ট্যান্স চলে আসছে। সো টোটাল রেজিস্ট্যান্স আমি বের করলাম আগের মতো, গতকাল ক্লাসের মধ্যে যেভাবে করেছিলাম, যে কিউ আমরা জানি T1 - T2 পোটেনশিয়াল বা টেম্পারেচার ডিফারেন্স ডিভাইড বাই টোটাল রেজিস্ট্যান্স। সো আমার এখানে কিউ জানা আছে 80, T ইনফিনিটি জানা আছে অঙ্কের মধ্যে, T ইনফিনিটি কত ছিল 30 ডিগ্রি, এই যে T ইনফিনিটি 30 ডিগ্রি দেওয়া আছে। সো 30 ডিগ্রি, আর রেজিস্ট্যান্স আমি বের করছি। সো এখান থেকে T1টা বের হলো, T1 কত আসছে 105। তার মানে তোমার এই যে তার যেটা আছে, তারের মধ্যে প্লাস্টিকের মধ্যে এই কন্টাক্টে এখানে টেম্পারেচার 105 ডিগ্রি সেন্টিগ্রেড, 105 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা আমাদের এখন পর্যন্ত এখানে দেওয়া আছে। এখন একটু ক্লিয়ার করে দেখো। ইয়েস স্যার। আচ্ছা, এতটুকু যদি ক্লিয়ার হয়, তাহলে তুমি এখন একটু চিন্তা করে দেখো, তোমার বাসার যে কারেন্টের লাইন যেগুলো আছে, এগুলোতে যদি এরকম যদি ইলেকট্রিসিটি প্রডিউস করে, তাহলে প্লাস্টিকের ভিতরের সাইডের টেম্পারেচার কিন্তু এখন 105 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে, 105 ডিগ্রি সেন্টিগ্রেড বা তার কাছাকাছি বা এরকম কিছু একটা হবে। এখন আমাদেরকে যেটা করতে বলেছে, যে এরপরে যেটা বলছে অলসো ডিটারমাইন হোয়েদার ডাবলিং দ্য থিকনেস, আমি এখন থিকনেসটাকে ডাবল করব। তো 4 হবে, ডাবল করলে কত হবে 4 মিলিমিটার, তাই তো? 4 মিলিমিটার, তার মানে কত হবে এখানে R2 কত হবে 5.5, হ্যাঁ R2 হবে 5.5, এটা আমরা বলছি। এখন সে যদি ডাবল করা হয়, তাহলে সেক্ষেত্রে বলেছে যে টেম্পারেচারটা, হ্যাঁ এই টেম্পারেচারটা, ইন্টারফেসের টেম্পারেচারটা কমবে না বাড়বে, এটা বলছে, ঠিক আছে। ডাবলিং দ্য প্লাস্টিক টেম্পারেচার উইল ইনক্রিজ অর ডিক্রিজ দ্য টেম্পারেচার, ইন্টারফেস টেম্পারেচার 105 ছিল, তার থেকে কমবে নাকি তার থেকে বাড়বে, এটা আমাকে বলেছে। আমরা কিভাবে করব? আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে ক্রিটিক্যাল রেডিয়াসটা দেখবো, আমরা বাড়াচ্ছি বা কমাচ্ছি, সেই তো আমরা ক্রিটিক্যাল রেডিয়াসটা দেবো। ক্রিটিক্যাল রেডিয়াসের সূত্র হচ্ছে K ডিভাইড বাই H, K ডিভাইড বাই H। কার কে? যাকে দিয়ে ইনসুলেশন করা হচ্ছে, যাকে দিয়ে ইনসুলেশন, কাকে দিয়ে ইনসুলেশন করা হচ্ছে? প্লাস্টিকের কে কত? এই যে থিক প্লাস্টিক কভার 0.15, আর ডিভাইড বাই H, H কত দেয়া আছে অঙ্কের মধ্যে 12, তাই তো? জি স্যার। তো আমরা এখান থেকে যদি বসাই, এই যে, ঠিক আছে, K ডিভাইড বাই H, K এর মান আমরা জানি 0.15 আর H এর মান হচ্ছে 12, তাহলে এটাকে ভাগ করলে ভাগফল আসে 0.0125, দ্যাট মিন্স হচ্ছে কত 12.5
মিলিমিটার। 12.5 মিলিমিটার। তার মানে আমি আর ক্রিটিক্যাল নিতে পারবো 12.5 পর্যন্ত। তাতে কি হবে, হিট ট্রান্সফার রেটটা বাড়বে। তাহলে আমি এখন যেটা ছিল আমাদের কত ছিল, 5.5 না এখন ছিল কত, আগে ছিল আগে ছিল স্যার 2 মিলিমিটার থিকনেস, এখন হ্যাঁ, হ্যাঁ। 4 মিলিমিটার থিকনেস। হ্যাঁ, 3.5 হ্যাঁ, তার মানে R2 ছিল কত, R2 ছিল কত 3.5। 2.5 হ্যাঁ, তাহলে আমি R2 3.5, কিন্তু আমি কতটুকু পর্যন্ত বাড়াতে পারবো, 12.5 12.5 পর্যন্ত বাড়াবো। এই পর্যন্ত যদি বাড়াতে পারি তাহলে আমার হিট ট্রান্সফার রেটটা কমবে, আর এরপরে যদি বাড়বে, আর এরপরে যদি যাই তাহলে আবার হিট ট্রান্সফার রেটটা কমবে, স্যার। তাই তো? গ্রাফ হিসেবে আমরা একটু আগে যে গ্রাফটা দেখেছি সেই গ্রাফটা আবার দেখো, এই যে, তাহলে আমি এখানে স্যার এই দেখো এখন এখানে খেয়াল করো, এই আর ক্রিটিক্যালটা হচ্ছে আমার 12.5। এখন আমার R2 যদি এখানে থাকে, এই R2টা যদি এখানে থাকে, তার মানে আমি আরো যদি বাড়াই তাহলে হিট ট্রান্সফারটা আরো বাড়বে। R12টা যদি বাড়তে বাড়তে এখন যদি 12.5 এ ক্রস করে যায় তাহলে কমে যাবে। এখন আমাদের ইনিশিয়ালি ছিল কত, 3.5, আর আমার ক্রিটিক্যাল দেওয়া আছে 12.5, তার মানে আমি একটু পর্যন্ত বাড়াতে পারি। বাড়ালে আবার কি হবে, হিট ট্রান্সফার রেটটা বাড়বে, আর এরপরে গেলে আবার কমবে। এই হচ্ছে গ্রাফিক্যালি আমি যদি এখন, সো আমরা এখানে যেটা দেখা যাচ্ছে, এই যে দেখো, সো increasing R2 till R critical, that is 12.5 will enhance the heat transfer. যেটা আমরা একটু বলবো, মানে আমার 3.5 ছিল, আমি 12.5 পর্যন্ত যেতে পারবো। যদি সেটা করি তাহলে আমার হিট ট্রান্সফারটা বাড়বে। সো ইফ double the thickness of the plastic cover from 2 millimeter to 4 millimeter, the temperature কত হবে সেটা আমরা বের করতে পারি। টেম্পারেচারটা হবে তখন তুমি যদি করো ওই থিকনেস দিয়ে এরকম আগের মতো রেজিস্ট্যান্স বের করে, যে এই রেজিস্ট্যান্স এখানে 5.5 দিয়ে বসিয়ে তারপরে তুমি যদি মান বসাও, দেন এখানে আবার যদি বসাও, তাহলে এই টেম্পারেচারটা কমে এই 90.6 আসবে। 90.6 আসবে। কথাটা আমার ক্লিয়ার? ইয়েস স্যার। কথাটা ক্লিয়ার? তার মানে তুমি এখানে যদি R2 টা যদি মানে উল্টা হতো, মানে R2 বড় হতো, তখন কি কিউ মানে তাহলে হ্যাঁ, তাহলে আবার T2 টা আবার বেড়ে যেত। এখন যেমন 105 থেকে কমে 90 আসছে, 105 থেকে কমে 90 আসছে, তখন তুমি যদি R2টা যদি ক্রিটিক্যাল থেকে বড় হয়ে যায় তখন এটা 105 থেকে আরো বেড়ে যাবে। তাহলে কনসেপ্টটা কি দাঁড়াবে? এখন কনসেপ্টটা ফিজিক্যালি চিন্তা করো, আমি একটা তার দিয়ে কারেন্ট পাস করাচ্ছি, ফিজিক্যালি চিন্তা করো, হ্যাঁ, তার দিয়ে কারেন্ট পাস করছি, যেহেতু এটা এনার্জি, তার মানে এখানে তোমার একটা হিট প্রডিউস হবে, এবং যদি হিটটা যদি বাড়তে বাড়তে এমন হয় যে এই তারটাই যদি মেল্ট করে যায়, তারটাই হয়তো মেল্ট করে যাচ্ছে, সেরকম কেস কিন্তু হতে পারে। তো আমাকে করতে হবে কি, একটা ইনসুলেশন দিতে হবে। আমি এমন ভাবে ইনসুলেশন দিব যাতে এই তারের টেম্পারেচার যাতে না বাড়ে, যতটুকু হয় যাতে একটা সহনশীল হয়। আমি এইভাবে ইনসুলেশন দেবো। আমি কতটুকু পর্যন্ত ইনসুলেশন করবো, ক্রিটিক্যাল রেডিয়াস পর্যন্ত ইনসুলেশন দেবো। তাতে হবে কি, হিট ট্রান্সফারটা বাড়বে, তারপর এই তার থেকে হিটটা এই প্লাস্টিকের মধ্যে দিয়ে অ্যাটমসফিয়ারে চলে যাবে। এই তারটা দিয়ে যে হিটটা প্রডিউস হবে সেটা এই প্লাস্টিকের মধ্যে দিয়ে অ্যাটমসফিয়ার বা রুমের মধ্যে চলে যাবে। আর আমি যদি এই প্লাস্টিক যদি ওটা না দেই, ওইভাবে যদি ইনসুলেশন না করি, তাহলে হিটটা এখানে থেকে যাবে, টেম্পারেচারটা এখানেই বাড়বে, তারটা হয়তো এখানে গলে যেতে পারে বা শর্ট সার্কিট হতে পারে, অন্য আনুষঙ্গিক প্রবলেম হতে পারে। তো তোমাকে এনশিওর করতে হবে যে কতটুকু থিকনেস দিলে এই টেম্পারেচারটা যেন একটা রেঞ্জের মধ্যে থাকে, যাতে ম্যাটেরিয়ালটা যেটা আছে সেই ম্যাটেরিয়ালটা যেন এখানে এভাবে সমস্যা না হয়। কথাটা বোঝা গেছে? এই কারণে ইনসুলেশনটা দিচ্ছি। এই কারণে ইনসুলেশন দিচ্ছি আমরা। এখানে ইনসুলেশন দেওয়ার মানে এই না যে আমাকে শক যাতে না খায়, সেটা না। শক যে আমি তারটা ধরলে যে আমাকে ইলেকট্রিসিটিতে শক দিবে, এটা একটা ইস্যু, কিন্তু আরেকটা বড় ইস্যু যেটা হচ্ছে হিট ট্রান্সফার। আরেকটা বড় ইস্যু সেটা হিট ট্রান্সফার। এটা তুমি যদি আমাদেরকে, আমরা এই চ্যাপ্টার শেষ করে ইনশাল্লাহ এমএস খান স্যারকে একবার ডাকবো এই চ্যাপ্টারের উপর একটা রিভিউ দেওয়ার জন্য। স্যার তোমাকে এটাই ইনশাল্লাহ বলবেন যে এই ইলেকট্রিক্যাল ওয়্যারে যে তারটা দেওয়া হয়, ইনসুলেশন দেওয়া হয়, এটা শুধু একটা পারপাস না। আমরা সবাই বুঝি যে তারটা দেওয়া আছে, রাবারটা দেওয়া আছে বা প্লাস্টিকটা দেওয়া আছে, কেউ যাতে ধরলে যাতে শক না খায়, ইলেকট্রিক শক না খায়, সেটা একটা ইস্যু। কিন্তু আরেকটা বড় ইস্যু হচ্ছে, সেটা হচ্ছে যে এই ভিতরে যে টেম্পারেচার যেটা, সেটা যাতে সাফিসিয়েন্টলি লো থাকে, তারপরটা যেন হিটটা যেন এখান থেকে বের হয়ে যেতে পারে। এবং সেটা কিভাবে বের হবে, আমি ক্রিটিক্যাল রেডিয়াস পর্যন্ত যদি ইনসুলেশন দিতে পারি, দ্যাট এই হিটটা এখান থেকে বের হয়ে যাবে। আদারওয়াইজ হিটটা ভিতরে থেকে যাবে, ভিতরে থাকতে থাকতে সে টেম্পারেচারটা বাড়বে এবং ওই মেটাল বা ম্যাটেরিয়াল যেটা আছে তার সেটা কিন্তু তোমার ক্ষয় হয়ে যাবে। কথাটা ক্লিয়ার আমার কাছে? জি স্যার, ক্লিয়ার। তো এই হচ্ছে ইনসুলেশন। তাহলে আমরা কি করবো, এই যে আবার গ্রাফটা দেখো, এই গ্রাফটা পরীক্ষাও অনেক সময় আমরা এক্সপ্লেন করতে বলি। তার মানে আমার এই হচ্ছে ইনিশিয়াল
R1, তারপর আমি এখন ইনসুলেশন দেওয়া শুরু করলাম। আমি এটা মনে করো সাপোজ যদি 10 সেন্টিমিটার হয়, আমি এটা যদি মনে করো 20 সেন্টিমিটার হয়, তাহলে 10 থেকে আমি 11 দিলেও হিট ট্রান্সফার বাড়বে, 12 দিলেও হিট ট্রান্সফার বাড়বে, 15, 20 পর্যন্ত দিলে আমার হিট ট্রান্সফারটা কোথা থেকে, তার থেকে অ্যাটমসফিয়ারে চলে যাচ্ছে, এটা আমি দেখাচ্ছি। কিন্তু এর পরে আবার যদি যাই 20-এর পরে যদি 21 করি, 22 করি, 25 করি, তখন কিন্তু হিট ট্রান্সফার আবার কমে যাবে, তবে তার টেম্পারেচারটা আবার বাড়বে। ঠিক আছে কথা? স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার এখানে হিট ট্রান্সফারটা স্যার আমি T1 থেকে ইয়াতে যাচ্ছে নাকি স্যার অ্যাটমসফিয়ারে যাচ্ছে নাকি দুইটাই করতেছে? বুঝি নাই আমি স্যার বুঝিনি। এখানে হিট ট্রান্সফারটা আমার ওই ভিতরেটা থেকে খালি ইয়াতে যাচ্ছে, মানে ওই ইনসুলেশনে যাচ্ছে নাকি স্যার দুইটাই করতেছে? মানে না আলটিমেট ভিতর থেকে না এই যে তুমি কি দেখালে, তুমি এই সার্কিটের বারে কি বুঝছো আমাকে সেটা তাহলে বলো। এই হিটটা কোথা থেকে যাচ্ছে? এই যে ফ্লো দেখাচ্ছি না, यस স্যার। তাহলে কোথা থেকে, এই T1 থেকে কোথায় গেল? T2 তে। T2 থেকে আবার কোথায় গেছে? অ্যাটমসফিয়ার চলে গেল। অ্যাটমসফিয়ার চলে গেছে। সার্কিট থেকে তুমি বুঝছো এটা আলটিমেটলি অ্যাটমসফিয়ারে যাবে। ঠিক আছে, আমি তো এটাই চাচ্ছি, আমার অবজেক্টিভ তো এটাই, যাতে হিটটা বাইরে অ্যাটমসফিয়ারে চলে যায়। যদি এটার ভিতরে থেকে যায় তাহলে আইদার এই ম্যাটেরিয়াল ক্ষয় হবে বা প্লাস্টিক ক্ষয় হবে। টেম্পারেচার বাড়তে থাকলে তো দুটোই সমস্যা। আমি চাচ্ছি তো এটা যেন এটা অ্যাটমসফিয়ারে চলে যায়। ঠিক আছে কথা? यस স্যার স্যার। যে কার্ভটা দেখাচ্ছেন স্যার, ওই কার্ভে স্যার যেটা এক্স এক্সিস ওটা তো R2 এর ভ্যালু ডিনোট করতেছে, যদিও ওখানে R1 লেখা আছে। স্যার নিচে না এই যেটা, এই যে R1, হ্যাঁ এটা এই R1 থেকে R2 দেখাচ্ছে, R1 থেকে R2 দেখাচ্ছে, হ্যাঁ R1 থেকে R2 দেখাচ্ছে। তার মধ্যে ক্রিটিক্যাল আমি ইনসুলেশন, হ্যাঁ মাঝখানে আমি এই যে এখানে আমি R2টাকে আমি চেষ্টা করব এই ভিতরে নেওয়ার, যদি আমার হিট ট্রান্সফার রেটটা বাড়াতে চাই। আর আমি যদি হিট ট্রান্সফার রেটটা কমাতে চাই তখন আমি এদিকে চলব। ঠিক আছে, আমি যদি বাড়াতে চাই তাহলে আমি এই পর্যায়ে পয়েন্টে আসবো, আর যদি কমাতে চাই তাহলে আমি এই R ক্রিটিক্যাল থেকে কম রাখবো। ঠিক আছে, আমি আরেকটা অঙ্ক দেখাই তাহলে আরো ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। স্যার একজন ওয়েটিং রুমে ওয়েট করতেছে স্যার, কারেন্ট চলে গেছে স্যার। হ্যাঁ কি বললা? স্যার একজন ওয়েটিং রুমে ওয়েট করতেছে। ও আচ্ছা ওয়েটিং, আচ্ছা হ্যাঁ ঠিক আছে। তাহলে এই জিনিসটা ক্লিয়ার হয়েছে তাই তো? জি স্যার। হ্যাঁ তাহলে এই যে কি দেখো, তাহলে কিউ বাড়লে এই যে হিট ট্রান্সফার রেটটা কমতেছে, এবার টেম্পারেচারটা কমতেছে, যেটা এই যে কিউ বাড়লো, যে আমি যেহেতু ইনসুলেশন ডবল করলাম তার মানে হিট ট্রান্সফার রেটটা বাড়লো, তার মানে টেম্পারেচার 105 থেকে কমে 90.6 আসে। আর উল্টাটা যদি হতো, হ্যাঁ যদি, তাহলে কি হতো টেম্পারেচারটা, এবারে আমি যদি ইফ T1 কনস্ট্যান্ট তাহলে কিউ বাড়া শুরু করতো। আমি যদি অ্যাম্বিয়েন্ট কন্ডিশন রাখতাম তাহলে সেক্ষেত্রে মানে কনস্ট্যান্ট টেম্পারেচার যদি রাখতাম তাহলে ভিতর কিউ বাড়া শুরু করতো। স্যার এটা একটু বুঝে নেই স্যার, কিউ যদি কনস্ট্যান্ট থাকে তাহলে T1 কমবে। হ্যাঁ এই যে এখন আমরা এখানে দেখাচ্ছি কি যে কিউ তো বাড়তেছে তাই না? কিউ বাড়া মানে কি, এটা আমরা তো কিউ তো অলওয়েজ কনস্ট্যান্ট করতেছে তাই না? যেটাই যাবে সেটা কনস্ট্যান্ট একই যাবে। কিউ তাহলে তার মানে কিউ কনস্ট্যান্ট যদি এটা যদি হয় তাহলে টেম্পারেচারটা কমতেছে, থিকনেস বাড়লে। হ্যাঁ থিকনেস বাড়বে। আর উল্টাটা যদি হয়, আমার যদি থিকনেসের যেটা সেটার ক্ষেত্রে আমি যদি টি যদি ফিক্স রেখে দেই, আর যদি তখন টেম্পারেচার থিকনেস যদি বাড়ে তখন হবে কি ভিতরটা কিউটা বাড়বে। ঠিক আছে, আরেকটা অঙ্ক, এটা আরেকটু অন্য অ্যাসপেক্টে সময় একই রকম কিন্তু অন্য একটা অ্যাসপেক্টে। আচ্ছা, ক্যালকুলেট দ্য ক্রিটিক্যাল রেডিয়াস অফ ইনসুলেশন অফ অ্যাসবেস্টস। যেটা বলছে যে ক্যালকুলেট দ্য ক্রিটিক্যাল রেডিয়াস অফ ইনসুলেশন ফর কার্টন অ্যাসবেস্টস জন্য সারাউন্ডিং এ পাইপ এক্সপোজড টু এ রুম টেম্পারেচার at 20 degree with H equals to 3 watt per meter square degree centigrade. Calculate the heat loss from a 200 degree centigrade 5 centimeter diameter pipe wire covered with critical radius insulation and without insulation. ঠিক আছে, আমার একটা পাইপের মধ্যে দিয়ে ফ্লুইড যাচ্ছে যার টেম্পারেচার প্রায় 200 ডিগ্রি সেন্টিগ্রেড, সেই পাইপের ডায়ামিটার দেয়া আছে 5 সেন্টিমিটার, হ্যাঁ ঠিক আছে, এবং এইচ দেয়া আছে, যে রুমে আছে পাইপটা সেই রুমের টেম্পারেচার দেওয়া আছে 20 ডিগ্রি, এবং সেই পাইপটাকে আমি ইনসুলেট করতেছি কাকে দিয়ে? অ্যাসবেস্টস দিয়ে। তাহলে সেই ক্ষেত্রে কি পরিমাণ হিট লস হবে। আবার এরপরে বলেছে আরেকটা হোয়ার কভার উইথ ইনসুলেশন, এবং যদি ক্রিটিক্যালি যদি রেডিয়াসে যদি কভার করা হয় আর উইদাউট ইনসুলেশন যদি কভার হয় তাহলে সেক্ষেত্রে হিট ট্রান্সফারটা করতে হবে, সেটা বের করতে হবে। ঠিক আছে, সো আমরা আগে দেখি যে আমরা ইনসুলেশন করছি, তো ইনসুলেশন যেহেতু আছে আমার ক্রিটিক্যাল রেডিয়াসটা কত। ক্রিটিক্যাল রেডিয়াসের সূত্র আবার দেখাচ্ছি, আর ক্রিটিক্যাল ইকুয়ালস টু K ডিভাইড বাই H। কে কার হবে? অ্যাসবেস্টস স্যার। হ্যাঁ যেটা যাকে দিয়ে মানে যেটা ইনসুলেশন। হ্যাঁ যেটা ইনসুলেশন, তাই এখানে অ্যাসবেস্টসের দেওয়া আছে 0.17, আর যে
যে রুমে আছে তার হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট 3, তার মানে হচ্ছে কত হলো, ভাগ করলে যেটা আসে 0.0567 মিটার, তার মানে এটা হচ্ছে 5.67 মিটার। এটা আমরা আর ক্রিটিক্যালটা পেয়ে গেলাম। আমার যে ইয়েটা আছে, পাইপটা আছে, তার ডায়ামিটার দেওয়া হচ্ছে 5 সেন্টিমিটার, তাহলে তার রেডিয়াস হচ্ছে কত 2.5 সেন্টিমিটার। 2.5 তাহলে আমি কতটুকু পর্যন্ত যেতে পারি এখন ইনসুলেশন দিতে পারি? স্যার 5.6 2.5 থেকে 5.67 পর্যন্ত। 5.67 থেকে বিয়োগ যদি করি 2.5, তার যতটুকু আসে ততটুকু, হ্যাঁ হ্যাঁ 3.17 পর্যন্ত কিন্তু আমি ইনসুলেশন দিতে পারবো অ্যাসবেস্টস দিয়ে। কিন্তু আমি যদি এটা গ্লাস উল দিয়ে ইয়ে করি তখন কিন্তু এটা ডিফারেন্ট হবে, কারণ কি তখন গ্লাস উলের কের মান ডিফারেন্ট, মাথায় রাখতে হবে এটা। আচ্ছা, এটা মাইনাস কেন করতেছে স্যার? এটা কি R2 এরটা চিন্তা করতেছে? হ্যাঁ R2 না, এই যে মানে ওটা স্যার R1 ছিল 2. হ্যাঁ হ্যাঁ এই যে পাইপ, এখন মনে করি এটা পাইপ, তারপরে ইনসুলেশন দাও, তাহলে R2 না এটা। জি স্যার, সো মানে মাইনাস করতে হবে। হ্যাঁ মাইনাস করতে হবে। তাহলে আমরা এটা জাস্ট আমি বলে রাখলাম কথার সঙ্গে। আচ্ছা, তাহলে আমরা যেতে পারি আর কি এটা 2. এখন আমাদের এখানকার ঘটনাটা কি হচ্ছে, কিউ সমান আমরা কি পাবো, কিউ সমান হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স বা টেম্পারেচার পোটেনশিয়াল যেটা ডিফারেন্স আছে সেটা ডিভাইড বাই টোটাল রেজিস্ট্যান্স। তো এটা হচ্ছে এই টেম্পারেচার ডিফারেন্স কত, T1 বা মাইনাস T ইনফিনিটি। T1 হচ্ছে 200 আর T ইনফিনিটি দেওয়া আছে অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার, সেটা হচ্ছে 20 ডিগ্রি। সো এইটাও আমরা জানি। আর এখানে যে টয়েস পাই এল নিচে ছিল, এই দুটা থেকে আমি উপরে নিয়ে আসছি। ইকুয়েশনের নিচে টয়েস পাই কে ছিল, এল ছিল এখানে, আর এরিয়াতে টয়েস পাই আর এল ছিল, সে টয়েস পাই এলটাকে উপরে নিয়ে আসা হয়েছে। আর এখানে এটা, তো এখানে এল এর মান আমাদের দেয়া নেই, অঙ্কের মধ্যে এল দেয়া নেই, আগেরটাতে ছিল 5 মিটার, এখানে দেয়া নেই। তো আমরা এলটাকে বাম পাশে নিয়ে আসছি, আর এখানে টয়েস পাই থাকে, আর নিচে এখানে লন এই যে R2 যেটা আমরা হিসাব করলাম, যদি ক্রিটিক্যাল থিকনেস এই পর্যন্ত আমরা যেতে পারি, ডিভাইড বাই R1 2.5, কে এর মান আমরা জানি 1 বাই R2, R2 এর মান আমরা জানি, এইচ এর মান আমরা জানি। তো সবকিছু যদি আমরা বসাই এখানে, যদি ক্যালকুলেট করি, আমরা কিন্তু এখানে ধরে নিয়েছি যে এটা আর ক্রিটিক্যাল পর্যন্ত আমরা ইনসুলেশন করছি, তাহলে সেক্ষেত্রে এই হিট ট্রান্সফারটা হবে 105.7 ওয়াট পার মিটার। ওয়াট পার মিটারটা কেন আসছে, পার লেন্থ বের করেছি। এই যে এই যে পার লেন্থ স্যার বের করতে হ্যাঁ হ্যাঁ, আর আমি যদি বলতাম যে এটা 5 মিটার লেন্থ, তাহলে 5 মিটার দিয়ে গুণ করলে গুণ হতো। তাহলে স্যার লেন্থটা 5 দিয়ে দিতাম। হ্যাঁ হ্যাঁ দ্যাটস রাইট, ঠিক আছে। তাহলে 5 মিটার লেন্থ, হ্যাঁ তাহলে এখন হচ্ছে পার মিটার লেন্থের জন্য এই পরিমাণ হিট যাচ্ছে, মানে ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা আমাদের একটা আছে। এখন যদি কোনো ইনসুলেশন না থাকে, কোনো ইনসুলেশন যদি না থাকে, তাহলে কি হতো, সেকেন্ড পার্টটাতে কনভেকশন হতো। তাহলে কি হতো, কোনো কন্ডাকশন হতো না স্যার। ছবিটা আমি আঁকিনি, কিন্তু ছবিটা খেয়াল করো, কোনো ইনসুলেশন নাই, এই ছবিটা খেয়াল করো, কোনো ইনসুলেশন নাই, তার মানে কি শুধু পাইপটা হিটটা শুধু স্যার পাইপের কন্ডাকশন হইতো না, কন্ডাকশন না, খেয়াল করো, কনভেকশন হতো, শুধু কনভেকশন হতো। এখানে যদি শুধু এই পাইপটা থাকে তাহলে কি হতো, তাহলে কোনো ইনসুলেশন নাই, তাহলে কি হতো, শুধু কনভেকশন হতো, মানে সারফেস থেকে শুধু কনভেকশনটা হতো। দ্যাটস রাইট, তাহলে শুধু কনভেকশন। সো আমরা এখানে এই এখন দেখি, যদি উইদাউট ইনসুলেশন হতো তাহলে কনভেকশন শুধু থাকতো। আর কনভেকশনের সূত্র কি, Q = HA ডেল্টা টি। HA ডেল্টা টি, H এর মান আমরা জানি, A হচ্ছে যে টয়েস পাই আর, আর বলতে যেহেতু কোনো ইনসুলেশন নাই তাহলে এটা R1, এটা R1, কোনো ইনসুলেশন নাই তাহলে এখানে R1, হ্যাঁ, টয়েস পাই R1 ইন্টু L ইন্টু H ইন্টু ডেল্টা টি মানে T1 - T2। সো এখানে তুমি টয়েস পাই জানো, R1 যে পাইপের ডায়ামিটার সেটা তুমি জানো 5 সেন্টিমিটার ছিল, এল মানটা আমি নিচে বাম পাশে নিয়ে আসলাম, তাহলে কি হলো 84 ওয়াট পার মিটার। তাহলে এখন তুমি দেখো এখানে আমি এই 84 মিটার আমি যদি কোনো ইনসুলেশন না দিতাম, তাহলে এখান থেকে 84.8 ওয়াট পার মিটার এই পরিমাণ হিটটা বের হয়ে যাবে, কনভেকশনের মাধ্যমে বের হবে। হ্যাঁ হ্যাঁ, শুধু কোনো ইনসুলেশন নেই, তাহলে পাইপ থেকে এই পরিমাণ হিটটা বের হয়ে যাবে। কিন্তু আমি ইনসুলেশন দেওয়াতে কি হলো, যে এই ইনসুলেশন আমি ক্রিটিক্যাল রেডিয়াস পর্যন্ত দিয়েছি, তাহলে সেক্ষেত্রে কত হলো 105 ওয়াট পার মিটার। তার মানে আমি কি হিট ট্রান্সফার কুলিং বেশি হবে, হ্যাঁ, তার মানে হ্যাঁ ভিতরেরটা কুলিং বেশি হবে, ঠিক আছে, কুলিংটা বেশি হবে, তার মানে 105 ওয়াট। এটাই তো কিউ ম্যাক্স না, এটাই কিউ ম্যাক্স, ঠিক আছে। আর ক্রিটিক্যাল, ঠিক আছে কথা। ইনসুলেশন না থাকলে কম থাকতো, ইনসুলেশন দেওয়াতে এখন ক্রিটিক্যাল রেডিয়াস এসে আমি ম্যাক্সিমাম হিট ট্রান্সফারটা পাচ্ছি।
স্যার কিউম্যাক্স কি R2 টাকে আমরা আর আর ক্রিটিক্যাল এই যে আর ক্রিটিক্যাল ধরলাম না, এই যে 5.67, জি স্যার এই যে 5.67 বসিয়েছি এখানে, ঠিক আছে। এখন এই অঙ্কটাতে তাহলে মানে দেখো, অ্যাডিং ইনসুলেশন উইথ দ্য থিকনেস 3.17 সেন্টিমিটার ইনক্রিজেস দ্য হিট ট্রান্সফার, যেটা আমি বললাম যে আমি কতটুকু বাড়াতে পারবো, এই যে এটা থেকে এটা বিয়োগ করতে পারবো, কতটুকু ক্রিটিক্যাল, ম্যাক্সিমাম যে এটা ম্যাক্সিমাম। তার মানে আমি এতটুকু পর্যন্ত ইনসুলেশন দিতে পারবো, কতটুকু 3.17 পর্যন্ত আমি এরকম অ্যাসবেস্টসের আমি থিকনেস দিয়ে হিট ট্রান্সফার রেটটা বাড়াতে পারছি। ক্লিয়ার এতটুকু? হ্যাঁ, ইয়েস স্যার Yes, sir. আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন আমরা আরেকটা কেস দেখি, এটার সাথে একটু অন্যভাবে যদি ভিউটাকে চেঞ্জ করি। এখন আমি বললাম এই অঙ্কের ক্ষেত্রে আমি বললাম যে মনে করো এটা আমি আলাদাভাবে দিয়েছি, এটা অঙ্কের মধ্যে ছিল না। সাপোজ মনে করো আমি অ্যাসবেস্টসের একটা ফাইবার গ্লাস দিচ্ছি, যেটা ইনসুলেশন হিসেবে কাজ করবে, কিন্তু সেই ফাইবার গ্লাসের কে এর মান দেওয়া আছে 0.04 ওয়াট পার মিটার, ঠিক আছে। তাহলে এখন সেক্ষেত্রে কি হবে, কে এর মান আমি দিলাম 0.04, তাহলে এখানে আর ক্রিটিক্যাল কত হবে, কে ডিভাইড বাই এইচ, কে ডিভাইড বাই কত এইচ, তার মানে কে এর মান দেওয়া আছে 0.04, এইচ এর মান 3, তার মানে 0.0133, এটাকে 1000 দিয়ে গুণ করলে 1.33 আসে, 1.33 আসে, ঠিক আছে। 100 দিয়ে গুণ করলে তাহলে এত সেন্টিমিটার, তাহলে কি হলো এটা 100, হ্যাঁ এটা কমে গেছে 100 সেন্টিমিটার, 100 দিয়ে গুণ করলে 1.33 সেন্টিমিটার। তাহলে এখন ক্রিটিক্যাল রেডিয়াস কি, এখন দেখো খেয়াল করে দেখো, আমার দ্য ক্রিটিক্যাল রেডিয়াস ইজ লেস দেন R1, ক্রিটিক্যাল রেডিয়াস ইজ লেস দেন R1, আমি যে R1 আর ক্রিটিক্যাল বলছি, এখন দেখো আমি আবার এই ছবিতে আসি, এটা R1 এর চেয়ে কমেছে। হ্যাঁ এখানে দেখো এই জায়গাটা আমি বলতেছি যে আমি ইনসুলেশন দিব, এবং সেখানে আমি R2 বের করার কথা, আর ক্রিটিক্যাল, কিন্তু আর ক্রিটিক্যালটা এই পাইপের ডায়ামিটার থেকেও কম হয়ে গেছে, পাইপের রেডিয়াস থেকেও কমে গেছে, আমার কথাটা বুঝতে পারছি? জি স্যার, তাহলে এখন কিউ এর তাহলে কি ঘটনাটা কিন্তু এখন পুরো ডিফারেন্ট হয়ে গেল, আমি যে ইনসুলেশন দিতে চাচ্ছি, হ্যাঁ, কিন্তু তার জন্য যে ক্রিটিক্যাল রেডিয়াস সেটা পাইপের নিজের রেডিয়াসের থেকেই কম, ইনসুলেশন দিব আর দেবো কি, কারণ আমি বলছি ইনসুলেশন দিব, তাতে তার রেডিয়াস হতে হবে বেশি, কিন্তু দেখা গেল সেটা আর ক্রিটিক্যাল থেকে কম, সরি আর ইনিশিয়াল রেডিয়াস থেকে কম, তাহলে আমি কিভাবে কি করবো, তাহলে এটা হচ্ছে 1.3, তাহলে এখানে দেখা আছে সে দিস ক্রিটিক্যাল রেডিয়াস ইজ লেস দেন দ্য R1 মানে পাইপের ডায়ামিটার চেয়ে কম, মানে পাইপের রেডিয়াস থেকে কম। তাহলে সেক্ষেত্রে কি, সো অ্যাডিং এনি ইনসুলেশন অন ফাইবার গ্লাস উইল লিড টু ডিক্রিজ দ্য হিট ট্রান্সফার, তার মানে কি যদি এরপরেও যদি ইনসুলেশন দেওয়ার চেষ্টা করো, তাহলে সেক্ষেত্রে হিট ট্রান্সফার রেটটা আরো কমে যাবে, মানে কুলিং হবে না, তাহলে সেই ইনসুলেশন দেওয়ার কোনো মানে নেই, আরো কমে যাবে, তবে তোমার পারফরমেন্স আরো ডেটোরিয়েট করবে। তার মানে তুমি তখন ইনসুলেশন দিতে যাবা, তখন তোমার মাথার মধ্যে থাকতে হবে আসলে কোন ম্যাটেরিয়াল দিয়ে দিচ্ছ। দেখো এখানে আমি অ্যাসবেস্টস জায়গায় শুধু ফাইবার গ্লাস বলেছি, তাতেই কে এর মান চেঞ্জ হচ্ছে, তাতেই যেতে পারো। তার তুমি যখন কোনো ম্যাটেরিয়াল চুজ করবা, তখন এই তার থার্মাল কন্ডাক্টিভিটি এবং তার এই ভ্যালুটা খুবই ইম্পর্টেন্ট, তার উপর বেসিস করে তুমি ইনসুলেশন হিসাব করবে। কথা ক্লিয়ার? ইয়েস স্যার। ঠিক আছে, সো এই পর্যন্ত এখন আমি আজকে এখানেই রাখতে যাচ্ছি, কারণ এরপরে টপিক আবার একটু ডিফারেন্ট, হ্যাঁ আমরা আরেকটা টপিকে চলে যাবো। আর ক্রিটিক্যাল রেডিয়াস উপর কারো কোনো কোয়েরি আছে কিনা, কোনো কোশ্চেন আছে কিনা? আমাদের কি এখানে অ্যাপ্লিকেশন দুই ধরনের হতে পারে, লাইক একটা হলো যে আমাদের হিট বের করে দিতে হবে, হ্যাঁ দ্যাটস রাইট, ইয়েস, বোথ, দুটোই থাকতে পারে। যেমন মনে করো আমি যদি চিন্তা করি একটা হিট এক্সচেঞ্জারের বা কোনো একটা গ্যাস ক্ষেত্রে, আমি মনে করো সাপোজ আমি ফ্লু গ্যাস, হ্যাঁ ফ্লু গ্যাসটাকে আমি যদি মনে করো কনফাইন করতে চাই, আমি হিটটাকে কোনোভাবে যে প্রিহিটার ওয়াটার যে বয়লারের ক্ষেত্রে প্রিহিট করা হয় না, পানিটাকে তো আগে থেকে গরম করা, তাহলে আমি যদি এই ফ্লু গ্যাসটাকে যদি কোনোভাবে ওখানে সার্কুলেট করতে চাই, তাহলে আমি চাবো না যে এই ফ্লু গ্যাসের হিটটা অ্যাটমসফিয়ারে চলে যাক, আমি চাবো না হিটটা বাইরে চলে যাবে, এটা যেন ভিতরে থাকে, এবং সেটা কোথায় নিয়ে যাবে, সে বয়লারে পর্যন্ত সে নিয়ে যেতে হবে। কথা বুঝেছ? হ্যালো, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমার তখন অবজেক্টিভ কিন্তু ডিফারেন্ট, যে আমি চাচ্ছি না যে এখানে হিট ট্রান্সফার হোক, আমি চাবো যত কম হিট ট্রান্সফার হবে তত আমার কম হিট ইয়াতে কি বলে অ্যাটমসফিয়ারে যাবে, আর আমার আবার কোনো ক্ষেত্রে আমার চেষ্টা থাকবে যে যত দ্রুত এখান থেকে হিটটাকে বের করে দেওয়া। যেমন মনে করো তোমার স্যার ক্রিটিক্যাল থেকে বেশি করতে হবে রেডিয়াস নাকি না, হ্যাঁ তখন ক্রিটিক্যাল থেকে বেশি করতে হবে, তখন তুমি সেভাবে চিন্তা করবে যাতে আমার হিট ট্রান্সফারটা মিনিমাম হয়।
ঠিক আছে? সেকেন্ড প্রবলেমের আগের স্লাইডটাতে যাওয়া যাবে স্যার? সেকেন্ড ছিল একটু লিখে নিন। সেকেন্ড প্রবলেমের আগে এটা 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 কথা বলছো? জি স্যার, জি স্যার, জি স্যার, নোটটা একটু নোট ডাউন। হ্যাঁ স্যার এখানে স্যার আর ক্রিটিক্যালের যে ভ্যালুটা এটা R1 এর থেকে ছোট হয়ে যাওয়া কিভাবে পসিবল স্যার? কারণ স্যার আমরা তো R1 এর সাথে কোনো না কোনো কিছু একটা অ্যাড করতেছি, দেন সেটা আটকে যাচ্ছে। হ্যাঁ, আমি আবার বলি, এখন তোমাকে আমি মনে করো তোমার বাসা যে কি বলবো পানির গ্যাসের লাইনটা আছে, ঠিক আছে? এখন মনে করো এখানে যদি হিট থাকে, এখন তুমি চাচ্ছ যে হিটটাকে তুমি কমাতে বা বাড়াতে, কিছু একটা তোমার একটা অবজেক্টিভ থাকে। এখন তোমার যদি অবজেক্টিভ থাকে, ঠিক আছে, আমি কিছু করবো, আমি এখন ইনসুলেশন দেবো, তাহলে ইনসুলেশন আমি দিব কার উপরে? পাইপটার উপরে তো দিতে হবে, তাই না? এখন আমি যে ম্যাটেরিয়ালটা চুজ করলাম তার জন্য ওই ম্যাটেরিয়ালের জন্য আর্কিটেক্টারটা আমি বের করলাম, মানে এই ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করবে আর্কিটেক্টার। এক এক ম্যাটেরিয়ালের জন্য আর্কিটেক্টার কিন্তু এক এক রকম। আমি যেটা একটু আগে দেখালাম যে এক এক ম্যাটেরিয়ালের জন্য আর্কিটেক্টার এক এক রকম। এই যে আমরা অ্যাসবেস্টস ছিলাম তখন একরকম আসছে আর্কিটেক্টার, ফাইবার গ্লাস ছিলাম তখন আসছে আর্কিটেক্টার আরেক রকম। সো আমি কোন ম্যাটেরিয়ালটা চুজ করব? আমি ম্যাটেরিয়ালটা চুজ করে দেখলাম যে আর্কিটেক্টার যেটা বলছে হিসেবে তা আমার পাইপের ডায়ামিটার চেয়ে কম, পাইপের রেডিয়াস থেকে কম, তাহলে তো আমি ইনসুলেশন দেবো না, ওই ম্যাটেরিয়াল দিয়ে তো অন্তত দিব না। কথা বুঝেছ? ওকে স্যার, হ্যাঁ স্যার বুঝতে পারছি। হ্যাঁ, মানে তুমি যে ম্যাটেরিয়ালটা চুজ করছো সেটা আর ক্রিটিক্যাল হিসাব করে দেখলা যে সেটা রেডিয়াস পাইপের রেডিয়াস থেকেই কমে যাচ্ছে, কম হয়, তাহলে তো তুমি তো এখানে ইনসুলেশন তার প্রশ্নই আসে না, তাহলে তো তোমার শুধু লস সেখানে, তাই না? হ্যাঁ, মানে ম্যাটেরিয়াল খরচের ব্যাপারটা, তাহলে শুধু লস, হিট ট্রান্সফার তো কমবেই। আর তুমি যদি দেখো যে না ক্রিটিক্যালটা ওই পাইপের রেডিয়াস থেকে বেশি, তখন আমি চিন্তা করবো যে হ্যাঁ কতটুকু, তাহলে ম্যাক্সিমাম আমি এতটুকু দিতে পারি। ক্লিয়ার? ইয়েস স্যার, ক্লিয়ার। ওকে, ঠিক আছে। এগুলো একটু মানে আমি আবারও বলি, এই জিনিসগুলো যতগুলো আমি এক্সাম্পল দেখাচ্ছি, অঙ্ক করাচ্ছি, এগুলো কিন্তু তোমার প্র্যাকটিক্যালি তুমি কিন্তু খুব সহজে ভিজুয়ালাইজ করতে পারো। যেমন না যে তোমার একটু মানে বুঝতে অসুবিধার কথা, তুমি একটু চিন্তা করলে কিন্তু তুমি আশেপাশে জিনিস দিয়ে এটাকে চিন্তা করতে পারো। এই যে ইলেকট্রিক্যাল ওয়্যার যেটা দেখলাম, এটা তো আমরা কম বেশি সবাই জানি। হ্যাঁ, এখানে আবারও আমি বলি, পরীক্ষাকে যেটা একটা কোশ্চেন যে ইলেকট্রিক্যাল ওয়্যার কিন্তু শুধুমাত্র এই পারপাসে যে ইনসুলেশন করা হয় যে আমি ইলেকট্রিক্যাল শক খাবো বা খাবো না, ওই রেসপেক্টে পাবলিককে মানুষকে সেফ রাখার জন্য ইনসুলেশন, তা না। কিন্তু দুটো ইস্যু, একটা হচ্ছে এই একটা, আর আরেকটা হচ্ছে যে হিট ট্রান্সফার। ঠিক আছে, মাথায় জানে এগুলো থাকে প্র্যাকটিক্যালি। এটা কিন্তু ভাইভার কোশ্চেন, তোমাকে ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞাসা করতে হবে, তুমি বলো হিট ট্রান্সফার, তোমার কি কি সাবজেক্ট পড়েছো আন্ডার গ্রাজুয়েটে, তার মধ্যে একটা যদি বলো হ্যাঁ হিট ট্রান্সফার করেছি, অবভিয়াসলি করে একজন ড্রাইভার বোর্ডের মেম্বার বলতে পারেন যে ঠিক আছে বলো দেখি ইলেকট্রিক্যাল ওয়্যারের এই ইনসুলেশনের কাজ কি। তুমি যদি বলো যে শুধু ইলেকট্রিক্যাল শক থেকে আমাকে বাঁচানোর জন্য, তাহলে কিন্তু ওনার অ্যান্সারটা পাবেন না। হিট ট্রান্সফার অ্যাসপেক্টে বলতে তখন এটা বলতে হবে যে এটা হিট ট্রান্সফারটা এনহ্যান্স করে, যাতে ভিতরে টেম্পারেচারটা যাতে কম থাকে, ইলেকট্রিক্যাল ওয়্যারের যে তারটা আছে সেই তারটা যেন সেফ থাকে। কথাটা ক্লিয়ার? এই জিনিসটা তো সব জায়গায় স্যার, যেমন ওই যে মানে কতগুলো মানে টিফিন ক্যারিয়ার বা হ্যাঁ মানে হট ক্যারিয়ার, হ্যাঁ এগুলোতে তো এই জিনিসটাই। হ্যাঁ ডেফিনেটলি, তো দ্যাটস রাইট। এই তো এক্সাম্পল বের করেছো হট ক্যারিয়ারের মধ্যে, ওখানেও তোমার এটা যে তুমি চাচ্ছ না ভিতর থেকে ফ্লাস্ক, এই যে চায়ের ফ্লাস্ক বা হ্যাঁ যে ফ্লাস্ক যেগুলো থাকে, তাহলে তুমি চাচ্ছ না যে হিটটা এখান থেকে বের হয়ে আসে, তখন তোমার একটা অবজেক্টিভ। আবার তুমি আবার চাচ্ছ যে হিটটা তাড়াতাড়ি বের হয়ে যায়, এটা আরেকটা অবজেক্টিভ। তো তার উপর ডিপেন্ড করবে তুমি কতটুকু দিবা, আদৌ দিবা তুমি। ঠিক আছে? জি স্যার। ওকে, ঠিক আছে, ঠিক আছে, আজকে পর্যন্ত রাখতে চাচ্ছি। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার এই চ্যাপ্টারটা শেষ হতে স্যার আর